আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের এই অধ্যায়টি সকলের জন্য গুরুত্বপূর্ণ, যারা বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়ন করছে, নতুনভাবে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছ, এবং দশম শ্রেণী একই সাথে যারা এসএসসি পরীক্ষার্থী 2026, 27, 28, 3 ব্যাচের যারা এসএসসি পরীক্ষার্থী, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা আছে, তাদের সকলের জন্য এটা প্রযোজ্য। এমনকি উন্মুক্ততে যারা পড়ালেখা করছেন তাদের জন্য এটা সমানভাবে প্রযোজ্য। তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করব। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের জন্য, কারণ এই অধ্যায়টি হচ্ছে পদার্থবিজ্ঞানের মূলত প্রাণ। এখান থেকেই পদার্থবিজ্ঞানের যে মেকানিক্স অংশটুকু, সেই অংশটুকু শুরু হয়, এবং এটা অত্যন্ত মানে প্র্যাকটিক্যাল একটা বিষয়, যেটা বর্তমানে আমরা সকলে খুব প্রতিনিয়ত ব্যবহার করি। এই প্রতিনিয়ত ব্যবহার করার কারণে আমাদের যে প্রতিনিয়ত ব্যবহার করি, এই জন্য আমরা এই চ্যাপ্টারটি সম্পর্কে আমাদের সক্রিয় এবং ধারণা থাকা জরুরি সকল শিক্ষার্থীদের। তাহলে আর দেরি না করে এই চ্যাপ্টারে কি আছে আমরা সেদিকে চলে যাচ্ছি সরাসরি। এই চ্যাপ্টারের শেষে আমরা যে বিষয়গুলি শিখব তার একটি শিখন ফল আমরা প্রথমেই দেখে নিচ্ছি। স্থিতি এবং গতি ব্যাখ্যা করতে পারবে। স্থিতি কি এবং গতি কি সেটা ব্যাখ্যা করতে পারবে। একই সাথে পরবর্তী যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। বিভিন্ন প্রকার গতি যে আছে আমাদের, বিভিন্ন ধরনের চলন গতি, সেই বিভিন্ন ধরনের গতির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণন গতি, এই বিষয়গুলো নিয়ে। তারপর স্কেলার রাশি, ভেক্টর রাশি ব্যাখ্যা করতে পারবে। এর বাইরেও আরও 4টি শিখনফল দেওয়া আছে। গতি সম্পর্কিত রাশিসমূহ, এগুলো পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। যেমন গতি সম্পর্কিত বেগ, ত্বরণ, সরণ, এগুলোর মধ্যে সম্পর্ক থাকে। বিভিন্ন ধরনের বেগে থেকে কিভাবে ত্বরণ পাওয়া যায়, এই বিষয়গুলো থাকে, এবং গাণিতিক সম্পর্ক সমাধান করা যায়। এছাড়া পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পরন্ত বস্তু। পরন্ত বস্তু নিয়েও এই চ্যাপ্টারে যথেষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে, গতি কীভাবে পড়ে। লেখচিত্রের সাহায্যে গতির যে সম্পর্কগুলো সেগুলো দেওয়া হয়েছে। এবং সর্বশেষ আমাদের গতির জীবনে যে প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে, সেটাও আমাদের শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। এবার আমরা চলে আসি, আজকে আমরা যে বিষয় দুটি নিয়ে পড়বো। আজকে আমরা দুটি বিষয় নিয়ে পড়বো, সেটা হচ্ছে স্থিতি গতি এবং বিভিন্ন প্রকার গতির ব্যাখ্যা করতে পারবে স্কেলারে। এই 3টি বিষয়ে আজকে আমাদের সীমাবদ্ধতা থাকবে। আজকে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা এই 3টি বিষয় নিয়ে করব। বিষয়ভিত্তিক আলোচনার শেষে আমরা আমাদের শিক্ষার্থীরা যে বিষয়গুলো পারবে সেটা হচ্ছে স্থিতি গতি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবে। প্রসঙ্গবিন্দু, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে নতুন টপিকস, কিন্তু এখানে আছে, কিন্তু খুব সেভাবে সঠিকভাবে ব্যাখ্যা করা নাই, সেটা করতে পারবে। পরম স্থিতি কি, পরম গতি কি, সেটা সম্পর্কে একটা ধারণা পাবে আমাদের শিক্ষার্থীরা, পরীক্ষার্থীরা। বিভিন্ন ধরনের গতির মধ্যে যে পার্থক্য আছে, কোন গতি কেমন, তার ব্যাখ্যা বা তার সংজ্ঞা দিতে পারবে। সরল স্পন্দন গতির ব্যাখ্যাও দিতে পারবে। এবং সর্বশেষ যে বিষয়টি আছে, স্কেলার এবং ভেক্টর রাশির ব্যাখ্যা, পার্থক্য, এটা করতে পারবে। তাহলে আমরা সরাসরি চলে আসি এবার স্থিতি কি। স্থিতি হচ্ছে সেই জিনিস সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে আমরা স্থির বস্তু বলি। আর কোনো স্থির বস্তু যদি স্থির অবস্থানে থাকে তাহলে সেটিকে আমরা বলছি স্থিতি। একই সাথে এক স্থিতি আমরা বলছি সময়ের সাথে যখন কোনো বস্তু স্থির অবস্থানে থাকে তখন সেটাকে স্থিতি বলে। একই সাথে গতি কাকে বলে। এখন স্থিতি অবস্থায় যখন আমাদের কোনো বস্তু থাকে, সেটা হচ্ছে যেমন কোনো বস্তু এই জায়গায় আছে, এখানেই সে স্থির অবস্থায় আছে, সে কোনো দিকে চলছে না, সামনে বায়ে পিছনে উপরে নিচে কোনো অবস্থানে যাচ্ছে না, তখন সেটাকে আমরা বলি স্থির অবস্থান, এবং এই অবস্থানটাকে বলি আমরা স্থিতি। গতিশীল কোনো বস্তু যখন একটি অবস্থান, সময়ের পরিবর্তন হতে হবে অবশ্যই। এখানে একটা বস্তু আছে, নির্দিষ্ট সময় পরই এই বস্তুটি নতুন একটা অবস্থানে যায়। তাহলে এই যে এখানে তার সময় পরিবর্তন যদি t=0 হয়, এখানে হচ্ছে t=2 সেকেন্ড, তাহলে অবশ্যই সময় পরিবর্তন হচ্ছে। এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি আমাদের অবস্থানের পরিবর্তন, অবশ্যই এখানে একটা অবস্থান আছে, এখান থেকে এই পর্যন্ত অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে সেটাকে বলে আমাদের গতিশীল বস্তু। এবং এই গতিশীল বস্তুর অবস্থানের এই পরিবর্তনকে বলা হয় গতি। আমরা সাধারণভাবে গতি এবং স্থিতি সম্পর্কে একটা ধারণা নিলাম। এবার আমরা পরবর্তী যে
মূল পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের বইতে আছে প্রসঙ্গবিন্দু, প্রসঙ্গ কাঠামো, এই জিনিসগুলো আমরা ব্যবহার করি সবসময়। প্রসঙ্গবিন্দু কি, এটা খুব একটা ধারণা দেওয়া না থাকলেও আমরা একটু আমাদের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এবং শিক্ষার্থী নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই বিষয়গুলো তুলে ধরতেছি। আমরা মহাবিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন, সেটা আমরা কিন্তু যে অবস্থানে থাকি, একটা নির্দিষ্ট অবস্থানে আমরা থাকি, সেই অবস্থানটাকে আমরা নিজেদের অবস্থানটাকে স্থির ধরে নিতে হয়। এখন কোনো বস্তুকে যদি স্থির হিসেবে ধরে নিতে হয় কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে, যেমন আমি হিসাব করব, যেমন গতি হিসাব করতেছি, গতি কিন্তু একটা নির্দিষ্ট অবস্থান আছে, এই অবস্থান থেকে আমাকে কোথায় যেতে হবে, কোনো একটা নতুন কোনো অবস্থানে যেতে হবে। তাহলে এই অবস্থানটাকে, এই যে এই প্রথম অবস্থান সেটা এই অবস্থানটাকে আমরা কিন্তু অবশ্যই একটা স্থির ধরে নেই, কারণ এটার সাপেক্ষে বাকি সব কিছু আমরা ধরি। তাহলে সেই জন্য এই প্রথম যে অবস্থানটা সেটাকে বলা হয় প্রসঙ্গবিন্দু বা মূল বিন্দু। আর এই বস্তুর সাথে তুলনা করে এখানে যে একটা কাঠামো আছে, এই জায়গাটা টোটাল একটা কাঠামো, এটা হচ্ছে 2D ভার্সন, এটা হচ্ছে 2D ভার্সন। এই 2D ভার্সনে যে কাঠামোটা আছে সেই কাঠামোটাকে বলে প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা প্রসঙ্গবিন্দু কিন্তু আমাদের নিজেদের মতো সুবিধা মতো ধরতে পারি। আর এই প্রসঙ্গবিন্দু যে অবস্থানে বা যে কাঠামোতে থাকে, প্রসঙ্গবিন্দুর যে কাঠামোতে থাকে সেটাকেও আমরা বলি প্রসঙ্গ কাঠামো। যেমন আমরা প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতে গেলে আমরা যদি অন্যভাবে বিবেচনা করি, যদি এটা আমরা একটু অন্য কালার দিয়ে বিবেচনা করি, প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই টোটাল অংশটুকু, এটা হচ্ছে তার ভিতরে এই টোটাল অংশটুকু হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই কাঠামোর ভিতরে আমরা আমাদের কাজ করছি, এই জন্য এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এবার পরম স্থিতি কি, মানে এই প্রশ্নগুলো পরম স্থিতি, পরম গতি, এটা হচ্ছে আমাদের স্থিতিগতির মধ্যে সবসময় প্রয়োজন হয়। এই জন্য আমরা এই প্রশ্নগুলোর উত্তর যাতে আমাদের শিক্ষার্থীরা সহজভাবে জানতে পারে, সেই জন্য আমরা দিয়েছি। কোনো বাস্তবে কোনো বস্তু প্রকৃতপক্ষে স্থির কিনা সেটা আমরা নির্ধারণ করব প্রসঙ্গ বস্তুর উপর ভিত্তি করে। প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয়, তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল থাকে সেটাকে আমরা বলি প্রকৃতভাবে স্থির। এই ধরনের অবস্থাকে আমরা পরম স্থিতি বলি বা অ্যাবসলিউট রেস্ট বলি। একই সাথে পরম যে বস্তুটি আছে, পরম প্রসঙ্গ বস্তুটি যদি পরম স্থিতি থাকে, তাহলে কোনো বস্তু তার সাপেক্ষে স্থির থাকলে তাই সেই বস্তুকে পরম স্থিতিশীল বস্তু বলা হয়। পরম স্থিতিশীল মানে প্রসঙ্গ বস্তুটা, এটা যদি আমার প্রসঙ্গ বস্তু হয়, এটা যদি আমার প্রসঙ্গ বস্তু হয়, এই প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু যদি এখানে স্থির অবস্থায় থাকে, সে কোনো জায়গায় মুভ না করে, সে কোনো দিকে মুভ না করে, এটা যদি মুভ না করে, তাহলে সেই বস্তুটাকে, এই বি বস্তুটাকে আমি প্রসঙ্গ বস্তু এ ধরে নিয়েছি, এর সাপেক্ষে বি সবসময় স্থির থাকবে। আর যদি প্রসঙ্গ বস্তু যদি প্রসঙ্গ বস্তু এ আছে, এই এ এর সাপেক্ষে যদি কোনো বস্তু সবসময় পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে, এই বস্তুর সাপেক্ষে যদি আমরা একটা গতি নেই, আর একটা বস্তু নেই, তাহলে সেই গতিকে আমরা বলবো যে পরম গতি। যেমন এই বস্তুর সাপেক্ষে আমরা একটা বস্তু নিচ্ছি, সেটা এরকম করে চলছে, সি বস্তুটা সে চলছেই, সে কোনো একটা দিকে চলছেই। তাহলে এই যে চলে যাওয়া, এটাকে বলে চলমান থাকে সবসময়, এটাকে বলে হচ্ছে পরম গতি, মানে সবসময় চলতেই থাকবে, সে আর কখনো থামবে না। আসলে মহাবিশ্বে এরকম কোনো বস্তু পাওয়া যায় না যে মানে একদম সবসময় স্থির থাকে বা সবসময় চলমান থাকে বা সবসময় মানে সবসময় কোনো একটা নির্দিষ্ট অবস্থানে থাকে, এরকম কোনো পাওয়া যায় না। এই জন্য আমরা আসলে প্রসঙ্গ মানে পরম স্থির বস্তু পাওয়া যায় না, পরম গতি পাওয়া যায় না, প্রসঙ্গ বস্তু পরম স্থির পাওয়া যায় না। আশা করি বিষয়টা আমাদের শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে। এবার আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি। পরবর্তী ধাপটি হচ্ছে আমাদের গতি নিয়ে যে আলোচনা। আমরা পদার্থবিজ্ঞানে বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। এই চ্যাপ্টারের গতিগুলো যেমন সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি। তো এই যে পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এটা গতির শুধু কারণ খুঁজে বের করে না, এই গতিগুলো কীভাবে হয় সেই জিনিসটাও ব্যাখ্যা করে সুনির্দিষ্টভাবে। কোনো কিছু বা বস্তু যদি সরল রেখা বরাবর, সরল রেখা যদি কোনো বস্তু এরকম আমাদের সরল রেখা বরাবর, কোনো বস্তু যদি সরল রেখা বরাবর এভাবে যদি একটা সরল বস্তু দেই,
কোনো বস্তু যদি সরল রেখা বরাবর স্ট্রেট লাইন সরল রেখা বরাবর চলতে থাকে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। এখন সরলরৈখিক গতি কোনো সমতল বিশিষ্টে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটা সরল রেখায় যেতে পারে। যেমন যদি এই বস্তুটা যদি একটা বল যদি কোনো একটা এদিকে একটা দেয়াল থাকে, এই দেয়ালে যদি ধাক্কা খায় তাহলে সে কিন্তু আবার সোজাই চলে আসে। বা আমি যদি কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেই তাহলে সে কিন্তু আবার যদি এরকম আমি কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেই বলটাকে কোনো অ্যাঙ্গেলে দেই তখন সে কিন্তু আবার এদিকে চলে যায়, সেই রকম মানে সোজাভাবেই যাবে। এখন আরেকটা বিষয় আছে আবার পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, পরন্ত বস্তু যদি আমরা অন্য একটা কালার দিয়ে নিই, পরন্ত বস্তু যদি এখানে ধরি, এই যে একটা বস্তু আছে পড়তেছে, এই যে পরন্ত বস্তু কিন্তু সবসময় সরল রেখাই পড়ে, কখনো আঁকা বাঁকা পড়ে না। তবে পরন্ত বস্তু আবার কখনো আঁকা বাঁকা পড়ে যখন পরবর্তীতে এটা আমরা আসতেছি সাধারণভাবে একটা বলকে ছেড়ে দিলে সেটা যে গতিতে পড়ে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। এবার আমরা সরলরৈখিক গতি ইংরেজি হচ্ছে লিনিয়ার মোশন। পরবর্তীতে ঘূর্ণন গতি, যে আমরা ঘূর্ণন গতি, কোনো বস্তু যদি কোনো নির্দিষ্ট বিন্দু হতে সম দূরত্ব থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেই গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, এগুলো ঘূর্ণন গতির উদাহরণ। একই সাথে চাঁদও কিন্তু ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে একটা বৃত্ত আঁকলাম আমরা। বৃত্তের এটা একটা কেন্দ্র থেকে সম দূরত্বে সবসময় এটা হচ্ছে সমান দূরত্ব হবে, এই দূরত্বটা সবসময় সমান হবে। আমি একটা অন্য কালার ব্যবহার করি। বৃত্তটা সবসময় সমান হবে, সমান দূরত্বে, এই সমান দূরত্ব, এই দূরত্বটা সবসময় সমান হবে। এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং সবসময় একই পয়েন্টে যায়। যেমন এটা ঘুরে এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, এই ঘুরে আসতেছে, এটাকে বলে ঘূর্ণন গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি সবসময় একই করে। এই ধরনের গতিকে বলা হয় ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। এবার পরবর্তীতে চলন গতি, ট্রান্সলেশনাল মোশন। চলন গতি ইংরেজি হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে চলন গতি বলে। যেমন সোজাভাবে যেটা চলছে এটা তো রৈখিক গতি, আমরা বললামই, সরলরৈখিক গতি। গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় নেন, একটি গাড়ি যদি চলে তখন সেটাকে বলে গাড়ির চলন গতির উদাহরণ। গাড়ির প্রতিটি বিন্দু একই জায়গায় একই দূরত্ব অতিক্রম করছে। একটা বড় গাড়ি যদি আমরা আঁকি, এরকম করে আমরা বড় গাড়ি যদি আঁকি, এরকম করে এই গাড়িটার মধ্যে যদি আমরা এই যে গাড়িটা চলতেছে তাহলে এর প্রতিটা বিন্দু নির্দিষ্ট সময় পর পর যে দূরত্ব অতিক্রম করতেছে বা যে পথে চলতেছে সেটাকে আমরা গাড়ির চলন গতি বলি। প্রতিটি বিন্দু একই সময়ে সমান সময় একই দিকে, এই গাড়িটা তো চলতেছে একই দিকে, তাহলে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে চলন গতি। বা কোনো একটা বক্স যখন আমরা টেনে দিচ্ছি তখন বক্সের সবগুলো অংশ কিন্তু যাচ্ছে, তাহলে এই ধরনের গতিকে বলা হয় চলন গতি। বক্সটা যদি আরেকটা পরবর্তী অবস্থানে যায় তাহলে এই যে পরবর্তী অবস্থানে যাচ্ছে এই বক্সটাকে বলা হচ্ছে চলন গতি। কারণ কি, তার এই বক্সের প্রতিটি অংশই একটা নির্দিষ্ট সময় পর একই দূরত্ব অতিক্রম করছে। এই ধরনের গতিকে আমরা সাধারণত বলি চলন গতি। এবার আসি আমরা পর্যায়বৃত্ত গতি নিয়ে। পর্যায়বৃত্ত গতি হচ্ছে পিরিয়ডিক মোশন। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে তখন সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। এই গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে এবং সরলরৈখিকও হতে পারে। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুকণা যে নির্দিষ্ট সরলরৈখিক বলে। তাহলে আমরা পর্যায়বৃত্ত গতিটা কী ধরছি? কোনো গতিশীল বস্তু, যেমন ফ্যানের ক্ষেত্রে কোনো ফ্যান, এই যে ফ্যান যদি এরকম চলতে থাকে, ফ্যানের 3টা পাখা আছে, তাহলে ফ্যান যদি চলতে থাকে নির্দিষ্ট সময় পর পর এই পয়েন্টটা ঘুরে আবার এখানে আসবে। এই যে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সে যাবে, একই দিকে যাবে, একই বেগে যায়, একইভাবে অতিক্রম করবে। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি অতিক্রম করে সেটাকে আমরা বলছি পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতিও এরকম,
উপবৃত্তাকার গতি হচ্ছে যেমন সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর গতি, আবার পৃথিবী যে কক্ষপথে ঘুরতেছে সেটাও গতি। আর সরলরৈখিক আবার পর্যায়বৃত্ত গতি আছে, সেটা হচ্ছে স্প্রিং। এই যে স্প্রিং এভাবে যখন দেয় সরলরৈখিক, কারণ স্প্রিংটা একবার উপরে উঠে একবার নিচে নামে, তাহলে এটা হচ্ছে সরলরৈখিক পর্যায়বৃত্ত গতি। এরকম থাকতে পারে, পর্যায়বৃত্ত গতি বিভিন্ন ধরনের হতে পারে। এখান থেকে কয়েকটা জিনিস আমরা শিখতে পারি, সেটা হচ্ছে পর্যায়কাল কাকে বলে। এই পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুকণা যে নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তাকে বলা হয় পর্যায়কাল। যেমন এই বিন্দু থেকে যদি আমরা হিসাব করি, এই বিন্দু থেকে যদি এটাকে একটা বিন্দু ধরি, বস্তুটা ঘুরে এখান থেকে চলে আসছে আবার এখানে আসছে, তাহলে এই পুরোটা এক পর্যায়কাল। এখন সে যদি আবার ঘুরে তাহলে অতটুকু সময় কিন্তু সমান সময় লাগবে, এটাকে বলছে আমাদের পর্যায়কাল। এই পর্যায়বৃত্ত গতিটা কিন্তু আমাদের তরঙ্গ শব্দ এই অধ্যায়ে আছে এবং এটা খুবই জরুরি। এই পর্যায়বৃত্ত গতি নিয়ে আরও বিস্তারিত থাকবে, তবে এখানে গতি যেহেতু গতির চ্যাপ্টারে আমি বোঝানোর চেষ্টা করেছি, কারণ এই ধরনের প্রবলেমগুলো আরও আসে। এবার আমরা চলে যাই যে স্পন্দন গতি বা পর্যায়বৃত্ত গতি। এই স্পন্দন গতি কি? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক কোনো নির্দিষ্ট দিকে যায়, একটা নির্দিষ্ট দিকে যায় এবং বাকি অর্ধেক ভিন্ন দিকে যায়, বিপরীত দিকে চলে, তখন সেটাকে বলে গতিসমূহ স্পন্দন বা দোলন বা কম্পন গতি বলে। যেমন সুরশলাকার গতি, সুরশলাকা মানে টিউনিং ফর্ক বা সরল দোলকের গতি। কম্পনশীল সুরশলাকা হচ্ছে টিউনিং ফর্ক, যেমন কাপে। আর গিটারের তারের গতি, এটা হচ্ছে যখন সরল দোলক মানে পেন্ডুলাম। সরল দোলক হচ্ছে পেন্ডুলাম, যেমন সরল দোলকটা হচ্ছে এরকম। আমরা যদি দেখাই, কোনো সরল দোলক এভাবে থাকতে পারে, এরকম ঝুলছে বস্তু এটা এরকম ঘুরছে, এটা কখনো সরল দোলক এরকম হয়, কখনো এরকম হয়। তাহলে এই ধরনের গতিটাকে হচ্ছে সরল দোলকের গতি, এভাবে যাচ্ছে আর আসছে, এটা হচ্ছে সরল দোলকের গতি। তাহলে এই পর্যায়বৃত্ত গতি সম্পন্ন করা কখনো একদিকে যাবে পর্যায়কালের অর্ধেক সময়, আর বাকি অর্ধেকটা সময় বিপরীত দিকে যাবে। এই ধরনের গতিকে বলবো আমরা স্পন্দন, দোলন বা কম্পন গতি। স্পন্দন গতি বা দোলন। এখন এই দুই গতিটা কখন সরল স্পন্দন গতি হয়, আমাদের বইতে এই কথাটা লেখা আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সরল স্পন্দন গতি ইংরেজি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এটা হচ্ছে গতির ক্ষেত্রে খুবই মানে বিশেষ ধরনের বা খুবই চার্মিং একটা বিষয়, এবং এটা বাস্তব জগতে খুবই মজার বিষয়। সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতির বেলা একটি নির্দিষ্ট বিন্দু দুই পাশে স্পন্দিত হয়। মাত্রই আমরা স্পন্দন গতির ক্ষেত্রে পড়েছি যে দুই পাশে, এক পাশে অর্ধেক যাবে আর এক পাশে যাবে অন্যভাবে। এক্ষেত্রে আমরা একটু কালারটা পরিবর্তন করে নিই। তাহলে স্পন্দন গতির বেলায় নির্দিষ্ট বিন্দুর দুই পাশে ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় সাম্যবিন্দু। যেমন এখানে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এ, এটা হচ্ছে সাম্যবিন্দু মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা কিন্তু বইয়ে আছে, অনেকে এই জায়গাটুকু পড়ে না, কিন্তু বই থেকে কপি করে নেওয়া হয়েছে। গতিপথের উভয় পাশের শেষ প্রান্তে, উভয় পাশের, এই যে উভয় পাশের শেষ প্রান্তে, এটা হচ্ছে শেষ প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত। এই শেষ প্রান্তে এটা যদি বি পয়েন্ট ধরি, এটা হচ্ছে সি পয়েন্ট, তাহলে শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি থাকে 0, কারণ ওই জায়গায় যাওয়ার পর তো আর সে যায় না, পরবর্তীতে উনি আবার ব্যাক করেন। এরপর কোনো এক প্রান্ত থেকে সাম্য বিন্দুর দিকে অগ্রসর হওয়ার সময় বস্তুকণার দ্রুতি ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাহলে এইখান থেকে যখন যায় তখন বস্তুকণার দ্রুতি ক্রমান্বয়ে বাড়তে থাকে। বস্তুকণার গতি ক্রমান্বয়ে যদি বাড়তে থাকে, এরপর সাম্য বিন্দুতে সর্বোচ্চ দ্রুতি লাভ করে। মানে কোথায় সর্বোচ্চ দ্রুতি লাভ করে? এইখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে, এইখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে এই বিন্দুতে। আর অপর প্রান্তের দিকে যখন অগ্রসর হয় তখন এখান থেকে আবার অপর প্রান্তের দিকে অগ্রসর হওয়ার সময় সেটি ক্রমান্বয়ে আস্তে আস্তে কমতে কমতে একেবারে 0 হয়ে যায়। মানে এই বি পজিশনে আবার ভেলোসিটিটা হয়ে যায় ভি সমান 0, ভেলোসিটি 0 হয়ে যায়। এটা হচ্ছে মানে এই যে পেন্ডুলাম বা সরল দোলকের গতির একটা খুব মজার উদাহরণ। অপর প্রান্তের দিকে অগ্রসর এখন কণাটা যদি গতির দিক পরিবর্তন করে, এই বি বিন্দু থেকে তো আবার দিক পরিবর্তন করবে, কারণ এখান থেকে যাচ্ছে আবার আসতেছে। তো দিক পরিবর্তন করলে
বিপরীত দিকে যখন আবার আসা শুরু করে তখন এভাবে চলতে থাকে এবং অপর প্রান্তে এসে থেমে যায়। এই যে টোটাল যাওয়া এবং আসা, এই টোটাল যাওয়া গিয়ে আবার ফেরত আসা, এই সময় পর্যন্ত অংশটুকুই বলা হয় পর্যায়কাল। এভাবেই গতিটা পুনরাবৃত্তি হয়। বইয়ের মধ্যে এই অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, অনেকে এই অংশটুকু পড়তে চায় না, আমি এই অংশটুকু একদম ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। এবং এখানে একটা ছবি আছে খুব সুন্দর, এই ছবিটা দেওয়া হয়েছে। এখন এই ছবিটা দেওয়ার ক্ষেত্রে এইখানে যদি পেন্ডুলাম আঁকি, আবার নতুন করে পেন্ডুলাম আঁকলাম এবং পেন্ডুলামের যে অবস্থানগুলো আছে সেই অবস্থানগুলো আবার নতুন করে দেখাচ্ছি। এই পেন্ডুলামটা তার এইদিকে মানে আবার একটু যে রিকল করছি এই জন্য যে বুঝতে সুবিধা হবে। তিনটা ভিন্ন ভিন্ন অবস্থান, তিনটা ভিন্ন ভিন্ন কালার দিয়ে করে দিচ্ছি, তাহলে সবার একটু বুঝতে সুবিধা হবে। এই যে সবুজ, আর একটা ভিন্ন কালার দিচ্ছি, লাল। লাল দিলে এইদিকে হয়তো জিনিসটা, এই যে তিনটা অবস্থান, লাল কালার অ্যাশ কালার দিই, আমার মনে হয় সেটা ভালো হয়। এবার আমরা চলে আসি, এই যে প্রথম অবস্থান এ, প্রথম যে অবস্থানটা আছে সেই প্রথম অবস্থানটায় আমরা যদি চিন্তা করি একটা বস্তু এই অবস্থানে আছে, এই অবস্থানে হচ্ছে বস্তুটা প্রথম আমরা এই যে অ্যাশ কালারের এখান থেকে আমরা ছেড়ে দিলাম বস্তুটা ছেড়ে দিলাম, এই যে আসতেছে। তারপর বি অবস্থান থেকে বস্তুটা ছেড়ে দেওয়ার পর বি অবস্থানে একটা নির্দিষ্ট ভেলোসিটি পায়। আমরা বলেছি এখানে যদি এটা যদি এ অবস্থান ধরি, এটা যদি বি অবস্থান ধরি, এটা যদি সি অবস্থান ধরি, তাহলে এ বিন্দু থেকে যখন বস্তুটা ছেড়ে দিলাম বা আমরা একটা পেন্ডুলাম ছেড়ে দিলাম, তখন আস্তে আস্তে বি অবস্থানে আসবে। এ বিন্দুতে তার বেগ v0, কারণ সেখান থেকে প্রথমে ছেড়েছি। তখন আস্তে আস্তে যখন সে আসবে, এই মাঝখানে এই বি বিন্দুটাকে আমরা নাম দিয়েছি সাম্য বিন্দু। তাহলে এই যে প্রথমে এই অবস্থানে ভি সমান 0, তারপর আস্তে আস্তে ভ্যালোসিটি আসতেছে, এই যে মাঝখানে ভি, এটা হচ্ছে ভি ম্যাক্স থাকে, এই জায়গাটায় ভ্যালোসিটিটা ভি ম্যাক্স হয়, এই জায়গায় ভি সমান ভি ম্যাক্স, এই জায়গায় ভ্যালোসিটিটা বেশি থাকে। এরপর আমরা আস্তে আস্তে আরেকটু নিচের দিকে যাই, এই যে বি অবস্থান, ডি অবস্থান, এরপর আবার বস্তুটা একদম সর্বোচ্চ চূড়ায় আসবে, এখান থেকে সর্বোচ্চ চূড়ায় আসবে, এইখানে হচ্ছে বি ই অবস্থানে বস্তুটা সর্বোচ্চ চূড়ায় আছে, এইখানে ভি সমান, এই জায়গায় হচ্ছে ভি সমান 0 ম্যাক্সিমাম সর্বোচ্চ 0। এরপর আস্তে আস্তে আবার সে নামতে থাকলে এখান থেকে সে নামবে সর্বোচ্চ জায়গায়, এখান থেকে আবার যেতে থাকবে, এইখানে আবার বি অবস্থানে এসে আবার এই মাঝখানে সাম্য বিন্দু, এখানে বি ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এরপর আমাদের এখান থেকে আবার গিয়ে সর্বশেষ এই বিন্দুতে এসে ভি সমান 0 হবে, এখানে এসে ভি সমান 0 হবে। আমার মনে হয় যে সরলচন্দ্রিত স্পন্দন গতিটা এভাবে ব্যাখ্যা করা যাবে। এবার আমরা সর্বশেষ স্প্রিংয়ের ক্ষেত্রে আসি, কীভাবে সরলচন্দ্রিত স্পন্দন স্প্রিংয়ের ক্ষেত্রে দেখায়। এটা কিন্তু সরলরৈখিক স্প্রিংয়ের গতি। এই যে এটা যদি আমরা দেখি, একটা গ্রাফ এরকম হচ্ছে, এটা হচ্ছে সাইন কার্ভ, এটা হচ্ছে সাইন কার্ভের মতো একটা গ্রাফ হচ্ছে। তাহলে সাইন কার্ভের মতো যদি একটা গ্রাফ হয়, তাহলে এটা কীভাবে সরলচন্দ্রিত স্পন্দন হলো। এবার আমরা একটু নিচে নামি, যদি গ্রাফটা আঁকি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এরকম যদি আমরা একটা গ্রাফ আঁকি, তাহলে দেখা যাবে যে উভয় দিকে আমার কিন্তু দূরত্বটা সুন্দর করে সমান অবস্থায় আছে। এই যে এই অংশটুকু এখানে সর্বোচ্চ গিয়েছে দূরত্ব,
মানে সময়ের সাথে সাথে সর্বোচ্চ বিস্তার ঘটেছে। এই যে বিস্তারটা, এই জন্য এটা হচ্ছে সরলরৈখিকভাবে স্প্রিংয়ের গতিটাকে আমরা এইভাবে প্রকাশ করি। স্প্রিং হচ্ছে সরলরৈখিক, একবার এই বস্তুটা নিচের দিকে টেনে ছেড়ে দিলে তখন এখানে তার ভেলোসিটি 0 থাকে, তারপর মাঝখানে এই অবস্থানটা এটা হচ্ছে সাম্য অবস্থান, এবং আবার সর্বশেষ এই যে ছেড়ে দিলে উপরে আবার আরেকটা 0 হয়েছে, মানে দুইটা। এটা হচ্ছে সাম্য অবস্থান আমাদের, এটা হচ্ছে সাম্য অবস্থান, সাম্যাবস্থা। তাহলে এর নিচেও 0 থাকে, উপরেও 0 থাকে, আর মাঝখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে। এই জায়গাটায় ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে একটা স্প্রিং টোটাল 9টা অবস্থায় থাকে। তাহলে এই যে এখান থেকে শুরু করে, এই বিন্দু থেকে শুরু করে, এই প্রথম অবস্থা থেকে শুরু করে আবার সেই আদি অবস্থায় ফেরত আসে, এই যে সময়কালটা লাগে, এই অংশটুকুকে এটাকে বলে এক পর্যায়কাল। এক পর্যায়কাল, এক পর্যায়কাল, বা এইটাকে বলে পর্যায়কাল বলে। এভাবে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রেও আমরা চলচঞ্চিত স্পন্দন গতিটা দেখতে পারবো। এবং সর্বশেষ আমরা আসি এবার ভেক্টর রাশি, স্কেলার রাশি নিয়ে পড়ি। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। প্রথম অধ্যায়ে আমরা যে পড়েছি, রাশি হচ্ছে দুই প্রকার, ভৌত রাশি এবং যে এই দুই ধরনের রাশির ক্ষেত্রে ভৌত রাশি দুই প্রকার, মৌলিক রাশি এবং যৌগিক রাশি। তো সেটা হচ্ছে যে আমাদের এককের বিবেচনায় করা হয়েছিল, পরবর্তীতে আমরা দিকের বিবেচনায় এই রাশিগুলোকে ভাগ করেছি, সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশিতে আমাদের সবসময় মান ব্যবহার করা হয়, আর ভেক্টর রাশিতে আমাদের মান এবং দিক দুইটাই ব্যবহার করা হয় লেখার। এবং স্কেলার রাশির হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, আর ভেক্টর রাশি হচ্ছে সরল নজর, কারণ এখানে প্রতিটা দিক লাগে। এখন লেখার ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে এক্স ওয়াই বা এ বি এটি লিখতে হয়, কিন্তু আমরা যেহেতু হাতে লিখি তখন এটার উপর আমাদের একটা চিহ্ন দিতে হয়। তীর চিহ্ন দিলে আমাদের বুঝতে সুবিধা হয় যেটা ভেক্টর রাশি। তাহলে উদাহরণটা যদি আমরা দিই, দূরত্ব, যে দূরত্ব ডি, মানে যে কোনো দিকে দূরত্ব 40 মিটার, এর কোনো দিক নাই। দ্রুতি, এর কোনো দিক নাই, 30 মিটার পার সেকেন্ড। সময়, এর কোনো দিক নাই। এবং শক্তি, এটাও যে কোনো দিকে 2000 জুল। কিন্তু স্মরণ দেখো বোল্ড করে দিয়েছে 40 মিটার পূর্ব দিকে। ভেলোসিটি, বেগ, বোল্ড করে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। বল 100 নিউটন উত্তর দিকে। ত্বরণ এটা বোল্ড করা 98 মিটার, এটা বোল্ড করে দিয়েছে, কিন্তু এটা যেহেতু কম্পিউটার লিখেছে এই জন্য বোল্ড করে দিয়েছে, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। আমরা হাতে লিখলে আমরা এ লিখে উপরে এ, হাতে লিখলে এ লিখে এরকম দিয়ে দিই একটা, যেমন ফোর্স এফ, বল এফ লিখে এরকম তীর চিহ্ন দিয়ে দিই। এবার আসি আমরা স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক লাগে তাকে আমরা উভয়ের প্রয়োজন হয় ভেক্টর রাশি বলে, আর যদি শুধু মান লাগে সেটাকে স্কেলার রাশি বলে। ভেক্টর এবং স্কেলার রাশি পার্থক্য, 3টি পার্থক্য, 4টি পার্থক্য বলা হয়, এই জন্য পার্থক্যগুলো সুন্দর করে দেওয়া হলো। শুধু মান বা শুধু দিক দিয়ে পরিবর্তন করলে ভেক্টর রাশির পরিবর্তন হবে, আর শুধু মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়। আরেকটা বিষয় আছে, স্কেলার রাশি ভেক্টর রাশির নিয়মটা বীজগণিতের নিয়মে হয় না, ক্যালকুলাসের নিয়মে হয়, আর স্কেলার রাশিটা বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে হয়। আর উদাহরণটা দিয়ে দিলে, এই 4টা দিলে আমাদের আজকের যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির পার্থক্য আমরা সঠিকভাবে জানতে পারবো। আশা করি আজকের এই ক্লাসটি থেকে আমাদের ত্বরণ, আমাদের যে বিভিন্ন বেগ, সরলচন্দ্রিত স্পন্দন, এগুলো নিয়ে তোমাদের আলোচনা, তোমাদের ধারণা পরিষ্কার হবে। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, পরম স্থিতি, পরম গতি নিয়ে তোমাদের আলোচনা সুন্দরভাবে হবে। আশা করি তোমরা সঠিকভাবে বিষয়গুলো পড়তে পারবে, এবং আমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের এই ধারণাগুলো ক্লিয়ার হবে। তো আজকের এই পর্যন্তই। পরবর্তী বিষয়ভিত্তিক আলোচনা দেখার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।